Assalamu alaikum, my dear students, learners, and respected viewers. Welcome back to my English class, English second paper, grammar. Dear students and viewers, I am again before you after a short break. Today I am going to make a video on a very important topic. So I would like to invite the students who are going to compete in the different admission tests like medical, BUET and Dhaka University, as well as those students who have already completed their graduation and post graduation and want to take part in different job tests like PSC, Public Service Commission কর্তৃক গৃহীত যত চাকরি পরীক্ষা আছে সকল পরীক্ষার জন্য আমার আজকের ক্লাসটি খুবই উপযোগী। প্রিয় শিক্ষার্থী এবং রেসপেক্টেড ভিউয়ার্স, আজকে আমি যে ক্লাসটি করতে যাচ্ছি বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, বুয়েট সহ বিভিন্ন ভর্তি পরীক্ষার যারা অংশগ্রহণ করবে তাদের জন্য খুবই উপযোগী এবং ব্যাংক, পিএসসি কর্তৃক যে চাকরির নিয়োগ পরীক্ষা হয় এগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তবে আমি আমার স্কুল স্টুডেন্টদেরকেও ইনভাইট করব এই ভিডিওটি দেখার জন্য, কেননা তারা যদি এখন এটি শিখে ফেলে তাহলে তারা সামনে অনেক বেশি অভিজ্ঞ হয়ে যাবে। Okay, dear students and respected viewers, I would not like to kill any more time. Now I would like to start the class. Okay, let's get started the class. Dear students and viewers, in our real life situation, we put emphasis on some words while talking to others. আমরা আমাদের ব্যক্তি জীবনে, দৈনন্দিন জীবনে, বাস্তব জীবন প্রেক্ষাপটে কথা বলার সময় কারোর সাথে কোনো কোনো শব্দের উপর আমরা এমফাসিস করি, জোর আরোপ করি। Whenever we put emphasis on any word, then it become emphatic, and such kind of sentences are called emphatic sentences, and such kind of sentences are called emphatic sentences. বাস্তব জীবনে আমরা কথা বলার সময় কোনো কোনো বাক্যের কোনো কোনো শব্দের উপর জোর আরোপ করি, তখন বাক্যটি হয়ে পড়ে emphatic sentence. Dear student, our today's lesson is use of emphatic sentence. Use of emphatic sentence. Emphatic sentence. Okay, my dear student, first of all, I would like to discuss the word emphatic. Actually, I have written here a word. This is emphasize, and this is a bar word. Emphasize.
Now I have written another word. This is emphasis. This is noun. And this is emphatic. Emphasize জোর আরোপ করা, জোর দেওয়া, জোর আরোপ করা বা জোর দেওয়া। This is verb. And emphasis জোর আরোপ, this is noun. And emphatic, this is adjective. জোরালো, জোর দেওয়া হয় এমন। My dear students, কোনো বাক্যে জোর বোঝানোর জন্য আমরা এমপ্যাথিক সেন্টেন্স ব্যবহার করি। কোনো বাক্যে জোর বোঝানোর জন্য, জোর দেওয়ার জন্য আমরা এমপ্যাথিক সেন্টেন্স ব্যবহার করি। এমপ্যাথিক সেন্টেন্সের ইংরেজি করতে গেলে আর কিছু বৈশিষ্ট্য আছে, এগুলি আমাদেরকে মেনে নিতে হবে, এগুলি আমাদেরকে মানতে হবে। আর মানার আগে শিখতে হবে, জানতে হবে, তাহলেই আমরা মানতে পারবো। এমপ্যাথিক সেন্টেন্সে ভার্ব সাবজেক্টের আগে বসে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এমপ্যাথিক সেন্টেন্স করতে গেলে যে পদ্ধতি, যে বৈশিষ্ট্যগুলি আমাদেরকে জানতে হবে, যে নিয়মটা আমাদের জানতে হবে, সেটি আমরা এক নজর দেখে নিই। স্ট্রাকচার 1, ভার্ব প্লাস সাবজেক্ট। তার মানে এমপ্যাথিক সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বটি সাবজেক্টের আগে বসবে। এমপ্যাথিক সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব সাবজেক্টের আগে বসবে। অ্যান্ড স্ট্রাকচার 2, main verb plus subject plus auxiliary verb. Dear students and viewers, if there is any auxiliary verb, যদি বাক্যে কোনো auxiliary ভার্বের ব্যবহার থাকে, তারপরে মূল ভার্বের ব্যবহার থাকে, তার ইংরেজি করার সময় আগে আসবে প্রিন্সিপাল ভার্ব, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে বসবে auxiliary verb. And the next স্ট্রাকচার, যদি কোনো বাক্যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকে বা এক্সটেনশন থাকে, এমপ্যাথিক সেন্টেন্সের ক্ষেত্রে উল্টা হয়ে যাবে। অর্থাৎ প্রথমে বসবে অবজেক্ট বা এক্সটেনশন, তারপর বসবে ভার্ব, তারপর বসবে সাবজেক্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, ইফ দি ভার্ব ইজ গ্রুপ ভার্ব, যদি ভার্বটা হয় গ্রুপ ভার্ব, অর্থাৎ যদি ভার্বের পরে ইফ দেয়ার ইজ এনি প্রেপোজিশন, কোনো ভার্ব যদি প্রেপোজিশন যুক্ত হয়, তাহলে প্রেপোজিশনটা চলে যাবে ভার্বের আগে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ অলরেডি রিটেন সাম বেঙ্গলি সেন্টেন্সেস অ্যান্ড উই উইল ট্রান্সলেট them into English depending on the system of emphatic sentence. Emphatic sentences, my dear student, টাইটানিক জাহাজ ডুবিয়াই গেল। This is a Bengali sentence. টাইটানিক জাহাজ ডুবিয়াই গেল। ডুবিয়া ক্রিয়াটার সাথে রশ্মি দ্বারা জোর আরোপ করা হয়েছে। টাইটানিক জাহাজটি ডুবিয়াই গেল, তার মানে it was thought to be an unsinkable ship that have ever made. এই যাবৎ তৈরিকৃত যত জাহাজ আছে, ওই জাহাজগুলির মধ্যে মনে করা হতো যে এটা ছিল অডুবু জাহাজ, এটা ডুববে না কখনো, বাট কিন্তু এটা ডুবে গিয়েছিল। এই জন্য জোর আরোপ করে বলতেছে যে টাইটানিক জাহাজ ডুবিয়েই গেল। নাম্বার 2, সেই দন্য নরকুলে, সেই দন্য নরকুলে, সের সাথে রশ্মি দিয়ে জোর আরোপ করা হয়েছে, সেই দন্য নরকুলে। তার মানে এখানেও কি আছে, এমফাসিস করা হয়েছে। নাম্বার 3, দুঃখের প্রয়োজনীয়তাও মধুর, দুঃখের প্রয়োজনীয়তাও মধুর। এখানে দুঃখের প্রয়োজনীয়তার সাথে উ যুক্ত করে এটার উপর কি করা হয়েছে, এমফাসিস করা হয়েছে। সো দিস ইজ অ্যান এমপ্যাথিক সেন্টেন্স। নাম্বার 4, তোমাকে যেতেই হবে, এখানে যেতে ক্রিয়াটার সাথে রশ্মি দ্বারা জোড়া করা হয়েছে।
তোমাকে যেতেই হবে। নাম্বার 5, সপাং করিয়া চাবুক পড়িল। আমরা সবাই চাবুক চিনি। সপাং করিয়া মানে হচ্ছে যে চাবুকের যে ক্ষিপ্র গতি, এই গতিটার আওয়াজটা হচ্ছে এরকম সপাং। আর সপাং করিয়া চাবুক পড়িল, চাবুকটা কেমনভাবে পড়িল? সপাং করিয়া। তার মানে এখানে সপাং করিয়াটা হচ্ছে যে পরাক্রিয়ার বিশেষণ, মানে ক্রিয়া বিশেষণ। এটা হচ্ছে এখানে ভার্ব। আর চাবুকটা হচ্ছে কি? সাবজেক্ট। নাম্বার 6, সোনা রূপা আমার কিছুই নাই। কিছুই নাই, জোরার করা মানে সোনাও নাই, রূপাও নাই, দুটার মধ্যে কোনোটাই আমার নেই। Okay, my dear student, in all the sentences there is a word which is emphasized or which has been emphasized. এখানে প্রত্যেকটি সেন্টেন্সে কোনো কোনো শব্দ আছে যেটার উপর জোর আরোপ করা হয়েছে। এই জন্য এই সেন্টেন্সগুলি হচ্ছে ইম্পেরেটিভ সেন্টেন্স। এই জন্য এই সেন্টেন্সগুলি কি? ইম্পেরেটিভ সেন্টেন্স। এখন আমরা উই উইল ট্রান্সলেট দ্যাম ইনটু ইংলিশ ওয়ান বাই ওয়ান। আমরা একটার পর একটা এখন এগুলি ইংরেজি করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স? টাইটানিক জাহাজ ডুবিয়েই গেল। ডুবিয়েই গেল, এখানে সাবজেক্ট হচ্ছে টাইটানিক জাহাজ, আর ডুবিয়েই গেল হচ্ছে কি? verb. My dear student, in this sentence there are only two elements. One is subject and the other is verb. So imperative sentence এর ক্ষেত্রে প্রথমে কি বলবে? verb। আবার ভার্বটা যদি গ্রুপ ভার্ব হয় তাহলে, অর্থাৎ ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে তাহলে প্রেপোজিশনটা ভার্বের আগে বলবে। আমরা জানি যখন কোনো ভার্বের পরে প্রেপোজিশন যুক্ত হয় তখন এটাকে আমরা কি বলি? গ্রুপ ভার্ব বলি। এবং এটার অর্থ কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। যেমন আই উড লাইক টু শো ইউ অ্যান এক্সাম্পল। টু স্টুডেন্টস, BRING, ব্রিং। আমরা জানি ব্রিং অর্থ কি? আনায়ন করা। দিস ইজ এ ভার্ব। কিন্তু এটার পরে যদি একটা প্রেপোজিশন যুক্ত করা হয়, আপ, ব্রিং আপ, তখন এটার অর্থ হয় অন্য অর্থ হয়ে যায়। এখন এটা শুধু ভার্ব না, এটা হচ্ছে গ্রুপ ভার্ব, এই প্রেপোজিশন, এবং এটা অর্থও পরিবর্তন হয়ে গেছে। এইরকম কোনো ভার্ব যদি প্রেপোজিশন যুক্ত যদি কোনো ভার্ব থাকে তাহলে প্রেপোজিশনটা চলে যাবে আবার ভার্বের আগে। ব্রিং মানে আনয়ন করা, ব্রিং আপ মানে কি? লালন পালন করা। প্রথম বাক্যে সাবজেক্ট এবং ভার্ব দুটি উপাদান আছে, তাহলে যেহেতু ইম্পেরেটিভ সেন্টেন্সে ভার্বটা আগে আসবে, তাই আমরা জানি কোনো যুদ্ধ সমুদ্রের মধ্যে কোনো জাহাজ ইত্যাদি, সমুদ্র বা নদীতে ইত্যাদি ডুবে যাওয়া হচ্ছে গো ডাউন। গো ডাউন আমরা জানি সিং করতে ডুবে যাওয়া। তো আমরা একটা নতুন শব্দ শিখে নিই। গো ডাউন মানে জাহাজ ইত্যাদি কী হওয়া? ডুবে যাওয়া। তো গো এবং ডাউন, ডাউনটা প্রেপোজিশন। গো ভার্বের পরে ডাউন প্রেপোজিশন বসলে এটার অর্থ হয় কি? ডুবে যাওয়া। জাহাজ জাতীয় জিনিস কি হওয়া? ডুবে যাওয়া। তো ডুবিয়ে গেল বললে কি হবে? ফার্স্ট ফর্ম হবে ওয়েন্ট ডাউন। তো ওয়েন্ট এবং ডাউন, এই ডাউনটা হচ্ছে প্রেপোজিশন। তো আমরা জানতে পারছি যে কি ইম্পেরেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বটা আগে বসবে, আর ভার্বটা যদি গ্রুপ ভার্ব হয় তাহলে প্রেপোজিশনটা আগে বসবে। তাহলে কি হবে? ওয়েন্ট ডাউন হবে না, ডাউন ওয়েন্ট। ডাউন ওয়েন্ট, তারপরে কী বলবে? সাবজেক্ট দি টাইটানিক। এটা যদি নর্মালি করি আমরা কি হতো? দি টাইটানিক ওয়েন্ট ডাউন। যদি এটা একটা নর্মাল সেন্টেন্স হতো তাহলে প্রথমে কী বসতো? সাবজেক্ট বসতো, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসতো। তাহলে কী হতো? দি টাইটানিক ওয়েন্ট ডাউন, ইজন্ট ইট? এখন এটা উল্টো হয়ে গেছে, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। ইম্পেরেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন নর্মাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমে কি লিখি? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা অন্যান্য, এভাবে লিখি না? এখন হবে কি? যদি অবজেক্ট বা অন্যান্য থাকে তাহলে সেটা আগে বসবে, এবং ভার্বটা যদি গ্রুপ ভার্ব হয় তাহলে প্রেপোজিশনটা আগে বসবে, তারপরে মেইন ভার্বটা বসবে, তারপর সাবজেক্ট বসবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, টাইটানিক জাহাজ ডুবিয়েই গেল, তাহলে কী হবে? ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। ডাউন ওয়েন্ট এটা করতে আসছে
গো ডাউন থেকে, এই গো অ্যান্ড ডাউন, গো এর পরে যখন ডাউন প্রেপোজিশন বসে তখন এটা অর্থ হয় ডুবে যাওয়া, জাহাজ জাতীয় জিনিস কি হওয়া, ডুবে যাওয়া। তো ফার্স্ট ফর্ম হলো কি ওয়েন্ট ডাউন। ইম্পেটিক সেন্টেন্সের ক্ষেত্রে প্রেপোজিশনটা বারবার আগে বসবে, বারবার সাবজেক্টের আগে বসবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান। সেই দন্য নরকুলে, সেই দন্য নরকুলে। মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে যদি আমরা স্বাভাবিক বাক্য ধরে নিই তাহলে এটাকে সাজাবো কীভাবে ইংরেজি করার সময়? সে হয় দন্য নরকুলে, সে হয় দন্য, হি ইজ ব্লেসড অ্যামংস্ট ম্যানকাইন্ড, ইজ নট ইট? যেহেতু এখানে কোনো মূল ক্রিয়া নেই, এই বাক্যে যেহেতু কোনো ক্রিয়া নেই, এটা ইংরেজি করার সময় আমরা হয় ক্রিয়া আনবো, টু বি আনবো। সে হয় ধন্য নরকুলে, তাই এটা ইংরেজি কেউ হি ইজ ব্লেসড অ্যামংস্ট ম্যানকাইন্ড। এখন আমরা কি করব ইংরেজি করার সময়? যেমন সে সাবজেক্ট, হয় হচ্ছে ভার্ব, আর ধন্য হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কোথায়? অ্যামংস্ট ম্যানকাইন্ড, এটা অতিরিক্ত অংশ, তাই না? অ্যামংস্টটা এখানে প্রেপোজিশন। তো অ্যামংস্ট ম্যানকাইন্ড, মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে আমরা প্রথমে আনবো কাকে? যেমন হি ইজ ব্লেসড অ্যামং ম্যানকাইন্ড, এখানে ব্লেসডটা হচ্ছে ইজ ভার্বের পরে অ্যাডজেক্টিভ হিসেবে বসে সাবজেক্টের কি গুণ প্রকাশ করা হচ্ছে। তাহলে এই অ্যাডজেক্টিভটা এসে বলবে, মানে ভার্বের পরে যেটা বসে কি সেটা হচ্ছে কি অবজেক্ট বা অন্যান্য। তো অন্যান্যটা আগে আনবো, এই জন্য আমরা কী লিখবো? ব্লেসড, তারপর কী লিখবো? ভার্ব। ব্লেসড ইজ হি, তারপর লিখলাম কি অতিরিক্ত অংশ, অ্যামংস্ট ম্যানকাইন্ড, অ্যামংস্ট ম্যানকাইন্ড, ব্লেসড ইজ হি। এটা যদি সাধারণ বাক্য হতো আমরা কী লিখতাম? হি ইজ ব্লেসড অ্যামংস্ট ম্যানকাইন্ড। তাহলে এখন কী লিখলাম আমরা? ইজ ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ আগে লিখলাম, তারপরে ভার্ব লিখলাম, তারপর সাবজেক্ট, তারপর অতিরিক্ত অংশ কোথায় লিখলাম? সাবজেক্টের পরে। ব্লেসড ইজ হি অ্যামংস্ট ম্যানকাইন্ড। নেক্সট ওয়ান, দুঃখের প্রয়োজনীয়তা ও মধুর, দুঃখের প্রয়োজনীয়তা ও মধুর, এখানে এমফাসাইজ করা হয়েছে। এটা যদি জেনারেল কি সাধারণ বাক্য হতো তাহলে হতো কি দুঃখের প্রয়োজনীয়তা হচ্ছে মধুর। দুঃখের প্রয়োজনীয়তা ইংরেজি হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি মানে দুঃখের প্রয়োজনীয়তা। এরপর আসবে কি হয়, হয় ক্রিয়া আনতে হবে, যেখানে কোনো ক্রিয়া নেই। দি অ্যাডভার্সিটি, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি মানে দুঃখের প্রয়োজনীয়তা। হয় আর মধুর, সুইট, বাক্যটা এরকম হওয়ার কথা। তার মানে এখানে সাবজেক্ট আছে, ভার্ব নেই, জন্য টু বি আনতে হবে, এরপর আনতে হবে কি অ্যাডজেক্টিভ মধুর। তাহলে এখন অ্যাডজেক্টিভটা আগে এসে বলবে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। যদি এটা কমন কোনো জেনারেল কোনো সেন্টেন্স তাহলে কী হতো? দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। এখন অ্যাডজেক্টিভটা এসে পড়ছে কোথায়? আগে, তারপর কি ভার্ব, তারপরে কি সাবজেক্ট। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। ওকে, নেক্সট ওয়ান, তোমাকে যেতেই হবে। যেতে দ্বারা যেতের সাথে রশ্মি যুক্ত করে এটার উপর কী করা হয়েছে? জোরারোপ করা হয়েছে। তোমাকে যেতেই হবে, এটার ইংরেজি হবে সচরাচর ইউ মাস্ট গো, ইউ মাস্ট গো, ইউ মাস্ট গো, এরকম হবে না? জোরারোপ করা হচ্ছে। এখন কি হবে? এখানে ইউটা সাবজেক্ট, গুটা মেইন ভার্ব, আর যেহেতু জোরারোপ করছে অবশ্যই একটা মডেল ভার্ব আনতে হবে, মাস্ট, অবশ্যই অর্থ প্রকাশ। ইউ মাস্ট গো, তার মানে এখানে সাবজেক্ট প্লাস মডেল ভার্ব প্লাস মেইন ভার্ব আছে। কিন্তু ইম্পেরেটিভ সেন্টেন্স বিধে এটাকে কী করতে হবে? মেইন ভার্বটা আনতে হবে। গো ইউ মাস্ট, গো ইউ মাস্ট। যদি বলি তোমাকে পড়তেই হবে তাহলে হবে কি? স্টাডি ইউ মাস্ট, রিড ইউ মাস্ট, তোমাকে লিখতেই হবে, ইউ মাস্ট রাইট, তাহলে হবে কি? রাইট ইউ মাস্ট, রাইট ইউ মাস্ট, তোমাকে খেতেই হবে। যদি এটা সাধারণভাবে স্বাভাবিকভাবে তাহলে কী লিখবো? ইউ মাস্ট ইট, ইট ইউ মাস্ট, ইট ইউ মাস্ট। তোমাকে ধূমপান বর্জন করতে হবে, ইউ মাস্ট, ইউ মাস্ট গিভ আপ স্মোকিং। তাহলে স্মোকিং যখন আমরা সাবজেক্ট ইয়ে করবো ইম্পেরেটিভ সেন্টেন্স হিসাবে করবো তখন কী হবে? গিভ আপ ইউ মাস্ট
smoking. Give up, you must smoking. Okay. সপাং করিয়া চাবুক পড়িল। সপাং চাবুক, যে চাবুক মারার সময় যে একটা চাবুকের ক্ষিপ্রতার আওয়াজ, এটাকে সপাং বলে। আবার সপাং করিয়া, এটা অ্যাডভার্ব। পড়িল, এই চাবুক পরা, এখানে চাবুক পরা ক্রিয়া হিসেবে ব্যবহার করব আমরা গো ভার্ব। এই চাবুক পরা ক্রিয়া হিসেবে ব্যবহার কি গো, আর পড়িল বললে হবে কি ওয়েন্ট, ফার্স্ট টেন্স যেহেতু। তাহলে আর যেমন দি হুইপ ওয়েন্ট স্ম্যাক, যদি সাধারণভাবে লেখি হুইপ মানে, হুইপ শব্দের অর্থ হচ্ছে চাবুক। দ্য হুইপ, গোয়ের ফার্স্ট ফর্ম কী হলো ওয়েন্ট। চাবুকের ক্ষেত্রে পরা ইংরেজি হচ্ছে গো, গোয়ের ফার্স্ট ফর্ম হলো কি ওয়েন্ট। দি হুইপ ওয়েন্ট স্ম্যাক, স্ম্যাক মানে কি সপাং করিয়া। এখন এই ক্রিয়াটার একটা কী আছে, অ্যাডভার্ব আছে। তো আমরা জানি যে এমপ্যাটিক সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের আগে বলবে কি ভার্ব। যদি ভার্বের কোনো অ্যাডভার্ব থাকে তাহলে সেটা বলবে আবার ভার্বের আগে, তাহলে হবে কি স্ম্যাক ওয়েন্ট দ্য হুইপ। কিন্তু এটা যদি একটি সাধারণ বাক্য হতো তাহলে কী হতো, দি হুইপ ওয়েন্ট স্ম্যাক। আর এখন হয়ে গেল কি স্ম্যাক ওয়েন্ট দ্য হুইপ, স্ম্যাক ওয়েন্ট দ্য হুইপ, সপাং করিয়া চাবুক পড়িল। সোনা রূপা আমার কিছুই নাই, মানে সোনা এবং রূপার দুটার মধ্যে একটাও আমার নাই, জোড়া আরোপ করা হয়েছে। যদি এটা আমরা স্বাভাবিকভাবে বলি তাহলে হতো কি আই হ্যাভ, আই হ্যাভ, আই হ্যাভ, I do not have gold and silver. I do not have gold and silver. তো এটা যখন জোড়ারোপ করা হয়েছে তাহলে হবে কি এখানে অবজেক্ট কি গোল্ড অ্যান্ড সিলভার, তো এটা আসবে ভার্বের আগে। আমরা জানি অবজেক্ট থাকে সাধারণ বাক্যে ভার্বের পরে, ভার্ব থাকে সাবজেক্টের পরে। এখন আমরা কি করব, সাবজেক্টের আগে আনবো ভার্ব, ভার্বের আগে আনবো কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে কি আই, আর আছে ইংরেজি কি হ্যাভ। সোনা এবং রূপা এই দুটো হচ্ছে অবজেক্ট। গোল্ড অ্যান্ড সিলভার, গোল্ড অ্যান্ড সিলভার এটা আসবে ভার্বের আগে। গোল্ড অ্যান্ড সিলভার হ্যাভ আই নান। অর্থাৎ আমরা জানি নান না বোধ করতে ব্যক্তিকে নির্দেশ করে, কিন্তু দুটি বস্তুর মধ্যে কোনোটাই না এমনটি বোঝাতে আমরা নান ব্যবহার করতে পারি। দুটি বস্তুর মধ্যে কোনোটাই না বোঝাতে আমরা কী ব্যবহার করতে পারি, নান ব্যবহার করতে। গোল্ড অ্যান্ড সিলভার হ্যাভ আই নান, তার মানে সোনা রূপা আমার কিছুই নাই। গোল্ড অ্যান্ড সিলভার হ্যাভ আই নান। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে we have got a class on emphatic sentence. emphatic মানে জোর দেওয়া হয় এমন, জোরালো, যে বাক্যে জোর আরোপ করা হয় এগুলোকে বলা হয় emphatic sentence. emphatic সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বটি কোথায় বসে, সাবজেক্টের আগে। আর যদি বিভার বিশিষ্ট বাক্য হয় আর ওই বিভার্বের পর যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভটি বসবে আবার ভার্বের আগে। ভার্বের যদি কোনো অবজেক্ট থাকে তাহলে অবজেক্টটা বসবে কোথায়, ভার্বের আগে। ভার্ব বসবে সাবজেক্টের আগে আর অবজেক্ট বসবে ভার্বের আগে, এবং অতিরিক্ত অংশ থাকলে সেটা বসবে আবার সাবজেক্টের পরে। মাই ডিয়ার স্টুডেন্ট, it is a matter of practice. We need more and more practice, and you will find such kind of sentences in different difficult competitive tests. So I would like to invite you all to watch the video again and again, so that you can make them all easier and interesting for your betterment, for your own betterment. Okay, my dear students, help me by subscribing my channel so that I can make more and more classes and video for you and for the students of Bangladesh, so that I can teach them
or I can help all the students of Bangladesh to learn English. Thank you, my dear students and respected viewers. See you again later in the next class. Till then, Allah Hafiz, stay home, stay safe, and may Allah bless every single of us. May Allah save every single of us so that we can remain safe and sound. Thank you once again for joining the class. See you again in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.